2024 লোকসভা নির্বাচন যে ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে তা কিন্তু আমাদের দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে। আর এরই মধ্যে আমাদের রাজ্যের অন্যতম একটি কেন্দ্র ডায়মন্ড হারবার, যা লোকসভা নির্বাচনের নিরিখে, লোকসভা আসনের নিরিখে 21তম লোকসভা কেন্দ্র। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে 2014 এবং 2019 পরপর দুটি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া অভিষেক ব্যানার্জি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের বর্তমানে অন্যতম চালক অভিষেক ব্যানার্জির বিজয়রথ থামাতে উদ্যত যেখানে হয়েছিল আমাদের রাজ্যের প্রায় সব বিরোধী রাজনৈতিক দল। যেই ঘোষণা করছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, তৃণমূল কংগ্রেসের ছোট বড় ছোট যত রকমের নেতা আছে আমার পেছনে হাত দিয়ে পড়ে গেছে। গ্রামবাসীর কাছে আমি দোয়া আশীর্বাদ নেব, যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয়, ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারে। আমি তো বলছি ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাবো, অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো, বিজেপিকে জেতাবো। আবার বলছি ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো। সেখান থেকে দাঁড়িয়ে তাদের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে সেই অভিষেক ব্যানার্জির বিজয়ের রথ তারা কতটা থামাতে পারবেন তা নিয়ে ইতোমধ্যেই সারা রাজ্য জুড়ে রাজ্যের মানুষের কাছে প্রশ্নচিহ্ন উঠেছে। একই সঙ্গে আইএসএফ যে বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছিল এই ডায়মন্ড হারবার কেন্দ্রে, এবং আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী, যিনি গত 5 মাস ধরে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে বারে বারে হাঁকডাক করেছেন, সেই নওশাদ সিদ্দিকী যখন শেষবেলায় ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হলেন না, তারপর নতুন করে আরও একবার সমীকরণ কষা শুরু হলো এই ডায়মন্ড হারবার কেন্দ্রকে কেন্দ্র করে। আর এরই মধ্যে দিয়ে সিপিআইএমের তরফেও ডায়মন্ড হারবারে ঘোষণা করা হয়েছে তাদের প্রার্থী। অর্থাৎ এর থেকে আরও একবার রাজ্যের মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল যে নির্বাচনে সিপিআইএম আইএসএফ কংগ্রেসের জোট ডায়মন্ড হারবারে খেলো আরও একবার ধাক্কা। আর এই 3 জনের প্রার্থী তালিকার মধ্যে অপেক্ষায় বসে থাকা বিজেপি এখনও পর্যন্ত স্থির করে উঠতে পারল না ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তারা কাকে প্রার্থী করবেন। কিন্তু এই সবের মধ্যে একটা বড় প্রশ্ন, যে নওশাদ সিদ্দিকী 5 মাস আগেও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াইয়ের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত বলে নিজেকে ঘোষণা করেছিলেন, যিনি দফায় দফায় বলেছেন আইএসএফ তার দল তাকে অনুমতি দিলেই তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে নামবেন, তাহলে তিনি কেন শেষবেলায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন না? অর্থাৎ লোকসভা নির্বাচনেই তিনি কেন প্রার্থী হচ্ছেন না? এই নিয়ে ইতোমধ্যে গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ, চলছে আলোচনা। রাজ্যের মানুষের মধ্যেও এই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর তাই আশীর্বাদ দ্য ট্রুথে আজকের এপিসোডে নওশাদ সিদ্দিকী, আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক এবং এই মুহূর্তে রাজ্যের বিধানসভায় অন্যতম তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন এত হাঁকডাকের পরেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার আসরে নামলেন না, আসুন সেই নিয়ে আলোচনা করা যাক। কিন্তু আলোচনায় যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা, তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, এই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু একেবারে ফ্রিতে আপনি ক্লিক করতে পারবেন এবং হতে পারবেন আশীর্বাদ দ্য ট্রুথের সাবস্ক্রাইবার। তাই আর দেরি না করে বিনামূল্যে এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করুন, আর এই সমস্ত আলোচনাটা শুনে আপনার মতামত জানান আর বলুন কেন নওশাদ সিদ্দিকী শেষবেলায় ডায়মন্ড হারবার থেকে পিছু হটলেন, আর একই সঙ্গে কেন এখনও পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী দিতে পারল না। আর এই নিয়েই চলবে আজকে আমাদের আলোচনা। আর দেরি না করে তাহলে চলুন আলোচনায় এগোনো যাক। ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে জানা দরকার ডায়মন্ড হারবার কেন্দ্রের ডেমোগ্রাফি। তা হচ্ছে লোকসভা নির্বাচনের তালিকা অনুসারে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে 21তম কেন্দ্র হচ্ছে এই ডায়মন্ড হারবার কেন্দ্র, যার মধ্যে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। এই 7টি বিধানসভা কেন্দ্রই দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। এই 7টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ।
এই 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যা লোকসভা কেন্দ্রের তালিকায় 21তম স্থানে রয়েছে। কিন্তু এই লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লোকসভা কেন্দ্রের পপুলেশন। 2024 লোকসভা নির্বাচনে যা কিন্তু অন্যতম একটি ফ্যাক্টর। 2014 এবং 2019 সালেও এই পপুলেশনই বড় ফ্যাক্টর ছিল এই কেন্দ্রের জন্য। আর 2024 লোকসভা নির্বাচনেও এই পপুলেশনও অন্যতম ফ্যাক্টর হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রের নিরিখে। কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রের নিরিখে যে পপুলেশনের কথা বলছি, সেই পপুলেশন একেবারেই কিন্তু ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে এই পপুলেশনকে দেখতে হবে। তার কারণ হচ্ছে হিন্দু মুসলিম সমীকরণ অন্যতম হচ্ছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটের ক্ষেত্রে। 2011 শেষ জনগণনা অনুসারে যে তথ্য আমাদের কাছে উঠে এসছে, তা প্রথমত ডায়মন্ড হারবার কেন্দ্রকে 2টি ব্লকে বিভক্ত করা হয়েছে। এই 2টি ব্লকের মধ্যে হিন্দু মুসলিম পপুলেশনের দিকে আসুন একবার নজর দেওয়া যাক। 2011 জনগণনা অনুসারে ডায়মন্ড হারবার 1CD ব্লকে 52.16% হচ্ছে মুসলিম পপুলেশন এবং 47.72% হচ্ছে হিন্দু পপুলেশন। অন্যদিকে এরই দ্বিতীয় ব্লকে অর্থাৎ ডায়মন্ড হারবার ব্লক 2CD-তে পপুলেশনের নিরিখে যদি দেখতে হয়, হিন্দু পপুলেশন হচ্ছে 59.77% এবং মুসলিম পপুলেশন হচ্ছে 39.68%। অর্থাৎ এই নিরিখে যদি দেখতে হয় তাহলে একটা বিষয় স্পষ্ট, তা হচ্ছে ডায়মন্ড হারবারের ভোটের ইকুয়েশন অবশ্যই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করেই ঘটেছে 2014 এবং 2019 সালে, এবং তা 2024-এও অন্যতম একটি ফ্যাক্টর। এবার আপনার মনে হতেই পারে 2011 জনগণনাকে কেন্দ্র করে কিভাবে এই আলোচনা এগোবে। তার কারণ হচ্ছে গত 10 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা হিন্দু খাতরে মেয়ে এই জুজু তুলে এখনো অবধি দেশ জুড়ে জনগণনা করেনি। আর তার ফলেই 2011 শেষ জনগণনায় আমাদের কাছে সেই প্রামাণ্য একটি তথ্য, যে তথ্যকে সামনে রেখেই বছর বছর ভোটের আলোচনা চলছে। এবার এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এই যে পপুলেশনের শতাংশ আপনাদের সামনে বললাম, এর সঙ্গে আপনি +-5 করতে পারেন। তাহলেও যে পপুলেশনের সংখ্যা আমাদের সামনে উঠে আসছে, তাতেও দেখতে গেলে দেখতে হবে ডায়মন্ড হারবার ব্লক 1-এ মুসলিম পপুলেশন হিন্দু পপুলেশনের তুলনায় বেশি এবং ব্লক 2-তে মুসলিম পপুলেশন হিন্দু পপুলেশনের তুলনায় কম। অর্থাৎ এর নিরিখে দাঁড়িয়েই কিন্তু হতে চলেছে 24-এর লোকসভা নির্বাচন। আর এই তথ্য যখন আপনি বুঝলেন, এবার আসুন বুঝুন নওশাদ সিদ্দিকী কেন এত হাঁক ডাকের পরেও শেষ বেলায় কেন আইএসএফ নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী করলো না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর। বৃহস্পতিবার আইএসএফ এর তরফে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। সকাল থেকে সংবাদ মাধ্যমে তুমুল উত্তেজনা ছিল। সম্ভবত ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে শেষমেশ দাঁড়াতে চলেছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের একমাত্র বিধায়ক এবং বিধানসভার অন্যতম তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে অবশেষে বৃহস্পতিবার আইএসএফের তরফে বিকালবেলা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হলো ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছেন না। তাই না, একই সঙ্গে নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনেরই প্রার্থী হচ্ছেন না। তিনি যেহেতু দলের অন্যতম একজন তারকা প্রচারক, তাই তিনি এবার এই লোকসভা নির্বাচনে দলের একজন স্টার ক্যাম্পেনার হিসাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীদের হয়ে প্রচার অভিযানেই ব্যস্ত থাকবেন। আর এরই সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো আইএসএফ। আইএসএফের তরফে মজনু লস্করের নাম ঘোষণার পরেই এই কেন্দ্র নিয়ে নতুন করে জোট জল্পনার ইকুয়েশন সম্পূর্ণ বদলে গেল। তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রথম থেকেই নওশাদ সিদ্দিকী দাঁড়াতে পারেন বলে কখনো নওশাদ সিদ্দিকী নিজে, আর কখনো আইএসএফের তরফে, আবার কখনো সিপিআইএমের তরফেও হাওয়া গরম করা হয়েছিল। সিপিআইএমের তরফে এমনটাও বলা হয়েছিল যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ান তাহলে তাদের তাতে কোনো
আপত্তি নেই। কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে যখন নওশাদ সিদ্দিকী প্রার্থী হলেন না, তখনই কিন্তু সমস্ত সিপিআইএম আইএসএফ কংগ্রেস জোটের ইকুয়েশন বদলে গেল। এই মুহূর্তে ডায়মন্ড হারবার কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম, একজন নির্দল প্রার্থী সহ প্রায় সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিজেদের নাম ঘোষণা করেছে। শুধুমাত্র বিজেপি এখনো পর্যন্ত তাদের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে আমরা সকলেই জানি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয়বারের জন্য অভিষেক ব্যানার্জি। অন্যদিকে আইএসএফ এর তরফে দাঁড়িয়েছে মজনু লস্কর, সিপিআইএম এর তরফে দাঁড়িয়েছে প্রতীক উর রহমান, অন্যদিকে এসইউসিআই সির তরফে দাঁড়িয়েছেন রামকুমার মণ্ডল, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী। অর্থাৎ এখনো পর্যন্ত এই তালিকায় শুধুমাত্র বিজেপির তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যদিও বিজেপির তরফে সজল ঘোষের বক্তব্য, এই কেন্দ্রে কিন্তু অনেকেই প্রার্থী হতে চাইছেন। সজল ঘোষ নিজে যেমন প্রার্থী হতে চেয়েছিলেন, ঠিক তেমনটা রুদ্রনীল ঘোষও এই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছেন। এই কেন্দ্রে আবার প্রার্থী হতে চেয়েছেন শঙ্কুদেব পান্ডা, আবার এই কেন্দ্রেই প্রার্থী হতে চেয়েছেন কংগ্রেস ছেড়ে হারেই বিজেপিতে যোগ দেওয়া কৌস্তব বাগচি। কিন্তু এদের কাউকেই বিজেপির তরফে সম্ভবত প্রার্থী করা হচ্ছে না ডায়মন্ড হারবার কেন্দ্রে। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির তরফে সম্ভবত প্রার্থী করা হতে চলেছে ডায়মন্ড হারবারের অন্যতম বিজেপি নেতা, যিনি ববিদা নামে পরিচিত, ববিদাকে। ববিদা, যার আসল নাম হচ্ছে অভিজিৎ দাস। এই অভিজিৎ দাস দীর্ঘদিনই এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির একজন অন্যতম প্রথম সারির নেতা। সম্ভবত তাকেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে শেষমেশ প্রার্থী করতে চলেছে বিজেপি। কিন্তু আজকের আলোচনা রাজ্যের বিজেপিকে নিয়ে নয়, বা তারা ডায়মন্ড হারবার কেন্দ্রে শেষবেলায় কাকে প্রার্থী করবে তাকে নিয়েও নয়, বা শুভেন্দু অধিকারী গত বছর 4 নভেম্বর যে হাঁক ডাক দিয়ে বলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তারা অভিষেক ব্যানার্জিকে হারাবেন এবং সেখানে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত, তাই নিয়েও আমরা কথা বলছি না। আজকে আমাদের আলোচনা নওশাদ সিদ্দিকী কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে শেষ বেলায় দাঁড়ালেন না, বা আইএসএফ এর তরফে কেন নওশাদ সিদ্দিকীকে গোটা লোকসভা নির্বাচনে কোথাওই প্রার্থী করা হলো না, যেখানে 13টি কেন্দ্রে আইএসএফ এর তরফে প্রার্থী দেওয়া হলো। তাহলে আসুন ডায়মন্ড হারবার কেন্দ্রকে কেন্দ্র করেই আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। ডায়মন্ড হারবার কেন্দ্রে আমি আগেই বললাম হিন্দু মুসলিম পপুলেশনের শতাংশ, সেই নিরিখে দেখতে গেলে 7টি বিধানসভাকে কেন্দ্র করে লোকসভার ক্রমিক সংখ্যায় 21তম লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার। আর এই ডায়মন্ড হারবার কেন্দ্রে অন্যতম একটি বিধানসভা কেন্দ্র হচ্ছে মেটিয়াবুরুজ, আবার অন্যতম একটি কেন্দ্র হচ্ছে বিধানসভার ফলতা। এই দুই কেন্দ্রেই কিন্তু মুসলিম পপুলেশন বেশি, এবং এই দুই কেন্দ্রই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবার এই ইকুয়েশনে যদি অনেকেই দেখেন, তাহলে অনেকে বিচার করবেন যে তাহলে নওশাদ সিদ্দিকী কেন শেষমেশ দাঁড়ালেন না, কারণ এখানে তো মুসলিম ভোটের সংখ্যা বেশি। কিন্তু এখানে অঙ্কটা অন্য। আপনি যদি 2021 বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে একটু নজর দেন, তাহলে দেখবেন এই 7 কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। অর্থাৎ এই 7 কেন্দ্রের যে সংখ্যালঘু ভোট আইএসএফ এর তরফে এক্সপেক্ট করা হয়েছিল, যে সম্ভবত বিভিন্ন দুর্নীতিকাণ্ড গত 1.5 বছরে রাজ্যে সামনে আসার ফলে যে মুসলিম পোলারাইজেশন আইএসএফ এর দিকে সরতে পারে, তা কিন্তু বাস্তবে ঘটেনি। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেও দেখা গেল তৃণমূল কংগ্রেস কিন্তু ভালোই ফলাফল করলো, এবং সেখানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ রইল মুসলিম ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে সংখ্যালঘু মুসলিম ভোট এখনও মুখ ঘুরিয়ে নেয়নি। আর সম্ভবত এই সম্ভাবনাকে বিচার করেই শেষমেশ আইএসএফ এর তরফে তাদের স্টার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার কেন্দ্রকে হয়তো দাঁড় করানো হলো না, বা গোটা লোকসভা নির্বাচন থেকেই নওশাদ সিদ্দিকীকে স্টার ক্যাম্পেনার হিসাবেই সামনে রাখা হলো, তাকে প্রার্থী করা হলো না। কিন্তু এটা তো একমাত্র কারণ হতে পারে না, আরও অন্যান্য বিভিন্ন ফ্যাক্টর আছে এই নওশাদ সিদ্দিকীর প্রার্থী না হওয়ার পেছনে। একবার আসুন আমরা দেখে নিই 2019 লোকসভা নির্বাচনে ফলাফল কেমন হয়েছিল। 2019 সালে আইএসএফ এর প্রতিষ্ঠা হয়নি, আর সেই নিরিখেই আইএসএফ 2019 লোকসভা নির্বাচনে ছিল না। 2019 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অন্যতম লড়াই ছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে। একবার আসুন 2019 সালের ভোট শেয়ারিংয়ের দিকে নজর দেওয়া যাক।
2019 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে মোট ভোট টার্নওভার হয়েছিল 14,09,373টি, অর্থাৎ 81.98% ভোট হয়েছিল, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক ব্যানার্জি জয়ী হয়েছিলেন। অভিষেক ব্যানার্জির প্রাপ্ত ভোট ছিল 7,91,127, অর্থাৎ 56.13% ভোট ইভিএমে পকেটে পুরেছিলেন অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী ছিলেন নীলাঞ্জন রায়। তার মোট ভোট ছিল 4,70,533, অর্থাৎ তিনি মোট ভোটের 33.39% ভোট নিজের পকেটে পুরেছিলেন। এরপরে আসি সিপিআইএম প্রার্থী। সিপিআইএমের তরফে দাঁড় করানো হয়েছিল ফুয়াদ হালিমকে। ফুয়াদ হালিমের প্রাপ্ত ভোট ছিল 93,941, যা মোট ভোটের 6.66%। অন্যদিকে কংগ্রেসের তরফে প্রার্থী ছিলেন সৌম্য আইচ রয়। তার মোট প্রাপ্ত ভোট ছিল 19,826টি। টোটাল শতাংশের বিচারে 1.4% ভোট তিনি পেয়েছিলেন। অন্যদিকে নোটায় ভোট পড়েছিল 16,247, যা মোট ভোটের শতাংশের 1.15%। এবং এই গোটা ভোটের ইকুয়েশন যদি দেখেন, গোটা ভোটের সংখ্যা যদি দেখেন, সেখানে অভিষেক ব্যানার্জি তার নিকটতম বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের চেয়ে 3,20,594 ভোটের মার্জিনে জয়যুক্ত হয়েছিলেন, যা শতাংশের বিচারে 22.76%। অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের এই ভোটের সংখ্যা থেকে একটা বিষয় বোঝা গেল কিভাবে অভিষেক ব্যানার্জি তার নিকটতম বিজেপি প্রার্থীর চেয়ে 3 লক্ষর বেশি ভোটে এগিয়েছিলেন। 2014 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছিল সেই দিকেও যদি নজর দেন, তাহলে দেখবেন 2019-এ সেই ভোট 3 লক্ষরও বেশি বৃদ্ধি পেয়েছিল। 2014 সালে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার আসরে নেমেছিলেন। প্রথমবারই তিনি জয়যুক্ত হয়েছিলেন এবং সেই 2014 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে মোট ভোট পেয়েছিল 5,08,481টি, অর্থাৎ মোট ভোটের 40.31% ভোট নিজেদের ঝুলিতে পুরেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2019-এ সেই 5 লক্ষ ভোট 1 লাফে বেড়ে গিয়ে 7 লক্ষ হয়ে যায় এবং মার্জিন হয় 3 লক্ষর একটু বেশি। অর্থাৎ এখান থেকেই বুঝতে পাচ্ছেন কিভাবে 5 বছরে অভিষেক ব্যানার্জি দ্বিতীয়বার যখন লোকসভা নির্বাচন 2019-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই জয়যুক্ত হয়েছিলেন, তখন তার ভোট 3 লক্ষরও বেশি বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় স্থির যে ডায়মন্ড হারবার কেন্দ্রের যে বিশাল অংশের সংখ্যালঘু ভোট তা কিন্তু পরপর 2টি টার্মে তৃণমূল কংগ্রেসের দিকেই ভোট করেছিল। কিন্তু এখানেই আর একটা বড় বিষয়, 2019 লোকসভা নির্বাচনে ফুয়াদ হালিম 1 লক্ষ ভোট পাননি। উল্টো দিকে বিজেপি প্রার্থী তার চেয়ে অনেক গুণ বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির এই উত্থানের পেছনে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং বামপন্থী বিভিন্ন কর্মী সংগঠন এবং বিভিন্ন নেতানেত্রীর মত হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে ফুয়াদ হালিমের বিরুদ্ধে সাবোতাজি করেছিল সিপিআইএমের কর্মী সমর্থকেরা এবং তার ফলেই বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান পেয়েছিলেন এবং ফুয়াদ হালিমের ঝুলিতে 1 লক্ষ ভোট আসেনি। অর্থাৎ 2019-এর ভোট যদি আপনি বিশ্লেষণ করেন, সেই সময় ভোটের পর যখন দেখা গেল বিজেপি রাজ্য জুড়ে 18টি আসনে জয়যুক্ত হলো, তখন রাজ্য জুড়ে রাজনৈতিক বিশ্লেষক সমালোচকেরা অনেকেই এই তথ্য তুলেছিলেন যে সিপিআইএমের হয়ে সাবোতাজে যুক্ত হয়েছিলেন সিপিআইএমের কর্মী সমর্থকেরাই। তারাই নিজের দলকে ছেড়ে বিজেপির বাটনে ভোট দিয়েছিলেন এবং যার জন্যই রাজ্য জুড়ে বিজেপির এই উত্থান। এবং সেই সম্ভাবনাকে আরও একবার সামনে রেখে সম্ভবত এইবার নওশাদ সিদ্দিকী 2024 লোকসভা নির্বাচনে যিনি দফায় দফায় বলেছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়তে প্রস্তুত, তিনি শেষবেলায় লড়লেন না। অন্যদিকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপিও এখনও প্রার্থী দেয়নি। একদিকে যখন গত বছর নভেম্বর মাসেই শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি অভিষেক ব্যানার্জিকে লক্ষাধিক ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রেই হারাবেন, সেই ডায়মন্ড হারবার কেন্দ্রেই যেখানে তৃণমূল, সিপিআইএম, আইএসএফের তরফে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হলো, সেখানেই অন্যতম স্টার কেন্দ্র যেখানে বিজেপির বরাবরের নিশানায় থাকা অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে কেন বিজেপি এখনও প্রার্থী দিয়ে উঠতে পারল না?
এক্ষেত্রে অনেক বিজেপি নেতা নেত্রীর মত শুভেন্দু অধিকারীর জন্যেই এখনো পর্যন্ত বিজেপি রাজ্যের 4টি আসন ডায়মন্ড হারবার সহ 4টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি। এর পেছনে আসলে শুভেন্দু অধিকারীর কলকাঠিকেই তারা দোষারোপ করছে। আমি তো বলছি ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাবো, অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো, বিজেপিকে জেতাবো। আবার বলছি ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো। এর থেকে আর একটা প্রশ্ন উঠছে, এই ইকুয়েশন দেখে সম্ভবত নওশাদ সিদ্দিকী শেষ বেলায় সরে এসেছিলেন। অর্থাৎ নওশাদ সিদ্দিকী হয়তো এটা টের পেয়েছেন, একদিকে যেমন সংখ্যালঘু ভোট তাঁর ঝুলিতে যাওয়ার চান্স অত্যন্ত কম, ঠিক তেমনটা বিজেপি এখনও যেহেতু প্রার্থী ঘোষণা করেনি এবং শেষ বেলায় বিজেপি যেহেতু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রার্থী না দিয়ে স্থানীয় এলাকার কোনো নেতাকেই, এলাকার কোনো বিজেপি কর্মী নেতাকেই দাঁড় করাতে চলেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির জয়ের চান্স অনেক অংশে বেড়ে যাবে। আর এই সম্ভাবনাকে সামনে রেখেই সম্ভবত তৃতীয় কারণ হচ্ছে যে শেষ বেলায় আইএসএফ নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করবে বলেও, নওশাদ সিদ্দিকী নিজেও প্রার্থী হবেন বলেও ডায়মন্ড হারবার থেকে সরে দাঁড়ালেন। এমনকি লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা থেকেও তিনি সরে দাঁড়িয়ে রইলেন দলের হয়ে তারকা প্রচারক অর্থাৎ স্টার ক্যাম্পেনার। এখন দেখার এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির তরফে কাকে প্রার্থী করা হয়। অন্যদিকে সিপিআইএমের তরফে আইএসএফের এই প্রার্থীর নাম ঘোষণা করার পর সিপিআইএমের তরফে বলা হয়েছে ডায়মন্ড হারবারে জোট কোনো বাস্তব রং দেখাতে পারবে না, কারণ সিপিআইএমের তরফেও সেখানে প্রার্থী দেওয়া হয়েছে। আবার অন্যদিকে আইএসএফের তরফে নতুন করে দরাদরি শুরু করা হয়েছে সিপিআইএমের সঙ্গে। সিপিআইএমের উদ্দেশ্যে তাদের বক্তব্য, যদি সিপিআইএমের তরফে শ্রীরামপুর কেন্দ্র থেকে তাদের প্রার্থী সরিয়ে নেয় তারা, তাহলে তারাও মুর্শিদাবাদ থেকে আইএসএফের প্রার্থীকে সরিয়ে নেবেন। অর্থাৎ মুর্শিদাবাদে একদিকে যেখানে মোহাম্মদ সেলিম বাম প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, সেখান থেকে দাঁড়িয়ে আইএসএফও প্রার্থী দেওয়ার ফলে সেখানে ভোট ভেঙে যাওয়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। আবার আইএসএফের তরফে শ্রীরামপুরের বদলি মুর্শিদাবাদ, এই দর কষাকষির তীব্র সমালোচনা করা হয়েছে। সুজন চক্রবর্তী এর পুরো দোষই চাপিয়েছে সরাসরি নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের ঘাড়ে। কিন্তু আইএসএফ বর্তমানে যে অবস্থায় রয়েছে, বা রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস জোট নিয়ে যেভাবে ঘেঁটে রয়েছে, অর্থাৎ এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণার মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে তৃণমূলের বিরুদ্ধে একদিকে যখন এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারল না বিজেপি, সেখান থেকে দাঁড়িয়ে যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিআইএম এবং আইএসএফ আলাদা আলাদা করে প্রার্থীর নাম ঘোষণা করে দিল, অর্থাৎ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ জোট বাস্তবে যে ঘেঁটে তা আরও একবার রাজ্যের মানুষের সামনে উঠে এলো, এবং তা কিন্তু আদপে ক্ষতি হলো সিপিআইএমের ভোট ব্যাংকেই। মানুষের আস্থা সম্ভবত আরও একবার সিপিআইএম এবারের লোকসভা নির্বাচনেও হারাতে চলেছে বলে রাজনৈতিক এবং ভোট বিশ্লেষকদের মতামত। আবার 2019-এর মতন যদি বাম কর্মী সমর্থকেরা অতি উৎসাহে, অতি ঘৃণায় গিয়ে তাদের মূল্যবান ভোটটি বিজেপির হয়ে বিজেপির ইভিএমের বাটনে প্রেস করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিপিআইএমের এ রাজ্যে আরও দুর্দিন আসতে চলেছে বলে অনেক রাজনৈতিক সমীক্ষকদের মতামত। এমনটা মতামত কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথেরও। আর এই সব দিকে আমাদের নজর থাকবে, ঠিক যেমনটা লোকসভা নির্বাচনের শুরু থেকেই আমাদের নজর রয়েছে। আর আপনাদেরও নজর থাকুক আশীর্বাদ দ্য ট্রুথের এই কন্টেন্টে। আর ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।